সেনাবাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী। বাহিনীকে আরো শক্তিশালী করার ঘোষণা, নিশ্চিত হবে বিডিআর হত্যার বিচার। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। সই করা জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করবে সরকার। বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর রিনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উত্থাপন না করা 16টি অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল। অংশীজনের মত নিয়ে সংসদে তোলার চিন্তা সরকারের। 31 দফা থেকে সরে গেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো 10 শিশুর, নতুন ভর্তি 1250। ঢাকাসহ 4 সিটিতে টিকাদান শুরু। 20 এপ্রিল থেকে সারা দেশে। ডেঙ্গু নিয়েও সচেতনতার আহ্বান মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমিয়েছে কিছু কোম্পানি, বললেন বাণিজ্য মন্ত্রী। জনগণকে স্বস্তি দিতে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত। মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের বৈধ করতে ইতিবাচক সাড়া। শ্রম বাজারও খুলবে শিগগিরই, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সিন্ডিকেট ভেঙে অল্প খরচে কর্মী পাঠাবে সরকার। এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল দিতে হবে রিয়ালে। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের ঘোষণা। ইসলামাবাদ সংলাপ ব্যর্থতার জন্য পাল্টাপাল্টি দোষারোপ। পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল। এরপরে 1.5 দশকের শাসনামলে নানাভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয় জানিয়ে তিনি বলেন, বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় সরকার। সরকার প্রধান আরও বলেন, জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। রোববার সকালে ঢাকা সেনানিবাসের দরবার হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে সশস্ত্র বাহিনীর দরবারে সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয় উল্লেখ করে অভ্যুত্থানের সময় অন্তর্বর্তী সরকারের আমল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং
মর্যাদার প্রতীক। রাষ্ট্র মেরামত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। 1.5 কোটি প্রবাসীকে প্রবাসী কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ বিধ্বস্ত। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সংসদে উত্থাপন না করা 16টি অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি করছে বিরোধী দল। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা জানান, কার্যকারিতা হারানো অধ্যাদেশগুলো যাচাই বাছাই এবং অংশীজনের মত নিয়ে সংসদে তোলা হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 97টি বিল আকারে, 13টি সংশোধিত আকারে, 7টি রহিত করে পাশ হলেও উপস্থাপন করা হয়নি 16টি। ফলে কার্যকারিতা হারিয়েছে উত্থাপন না করা অধ্যাদেশগুলো। বিচার বিভাগ মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্কারের উদ্যোগগুলোকে আইনি বৈধতা না দেয়ায় সরকারের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ নিয়ে রাজনীতিতে শুরু হয় বিতর্ক। রোববার সচিবালয়ে 133টি অধ্যাদেশের বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সহ উত্থাপন না করা 16টি অধ্যাদেশের বিষয়ে অধিকতর যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আইনমন্ত্রী। 25-এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। কেউ কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। আমরা দোষ দিতে চাই না, 10 বছর একটা গভর্নমেন্টের বয়স, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন। আমরা যেটা করতে চাই না। অন্তর্বর্তী সরকারের গণহারে করা 133টি অধ্যাদেশের প্রয়োজনীয়তা নিয়ে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন দুই মন্ত্রী। ধন্যবাদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি তাদের 31 দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মতবিনিময় সভায় গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালার ঘোষণা দেন 11 দলীয় জোটের নেতারা। রোববার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 11 দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে শিরোনামে হয় মতবিনিময় সভা। এতে উপস্থিত হয়ে শহীদ পরিবারের সদস্যরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার শঙ্কা প্রকাশ করেন। মাজলুম দল হওয়া সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। আমাদেরকে বাইরে রাইখা তোমরা যা মনে হয় তাই করবো সংসদে, তা চলবে না। যদি সংসদে গণভোটের রায়ের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, ফয়সালা রাজপথে হবে বলে হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। বিএনপি তাদের 31 দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। বিএনপি ওয়াদা দিয়েছিল 31 দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা।
এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। কেউ ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। কারাগার থেকে মুক্ত হলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে দুপুরে ঢাকার সিএমএম আদালতে তার জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক। গত 6 এপ্রিল মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি। পরে 7 এপ্রিল জুলাই আন্দোলনে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রিমান্ড আবেদন নাকচ করে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জেল হাজতে পাঠান আদালত। সন্ধ্যার সময় আরও থাকছে উৎসবে রঙিন পাহাড়ি জনপদ, নদীতে ফুল ভাসিয়ে বিজু সাংগ্রাই শুরু। পহেলা বৈশাখ ঘিরে নেই নিরাপত্তা শঙ্কা, রমনায় আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া। এবার হামের খবর। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1200-র বেশি শিশু। প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকাসহ 4 সিটিতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। টিকাদান সম্পন্ন হলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ডেঙ্গুর বিরুদ্ধেও কাজ করছে সরকার। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ঢাকার 2 সিটি কর্পোরেশনে টিকাদান কর্মসূচি উদ্বোধনে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রশাসক সহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। তীব্র রোদ ও দাবদাহ উপেক্ষা করে রোববার সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে সন্তানদের নিয়ে আসেন অভিভাবকরা। এখানে আসলাম টিকা দেওয়ার জন্য সকালবেলায় এসে তো মোটামুটি ভালোই দেখতেছি, সবাই মানুষজন আছে। হাম একটি এখন দেখা যাচ্ছে যে খুব জটিল আকার ধারণ করছে, তাই তার থেকে সুরক্ষার জন্য আসলাম। ভালোই লাগতেছে, বাচ্চাদের টিকা দেওয়াতে অনেক উপকার হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনে টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান সম্পূর্ণ করা গেলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে। সবাই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমি আশা করি আপনারা সেটা যদি করেন 2টি অংশে সিটি কর্পোরেশনের ঢাকা, তাহলে আমরা সাকসেসফুল হব, আমরা সার্থক হব মিজেলসের গতি রোধ করতে। আরেকটা কিন্তু আসছে, যেটি ডেঙ্গু। এই সামনের দিনে কিন্তু এটার অ্যাটাকটা বাড়বে, আমাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে এখন থেকে। এদিকে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছেন ঢাকার 2 সিটির প্রশাসক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো নগর স্বাস্থ্য কেন্দ্র আছে কিংবা নেই, কি অবস্থায় আছে, আপনি খুব দ্রুত একটা চেক আউট করে আমাকে দিবেন। আমি আপনার সাথে কথা বলে এটাকে সচল করার চেষ্টা করব, যাতে নগরে থাকা আমাদের স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য যাতে তাদেরকে আরো সহজ করা যায়। মাঝখানে অনেক সময়টা তারা কাটিয়েছে, ও সেই সময়ের রুটিন ওয়ার্কগুলো যদি তারা ঠিক মতো করতো, তাহলে কিন্তু আজকের এই সরকার, নতুন সরকারের উপরে এই ধরনের চাপ পড়তো না। ঢাকা ছাড়াও বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম চলবে 11 মে পর্যন্ত। সারা দেশে টিকাদান শুরু হবে 20 এপ্রিল। ঢাকার 2 সিটিতে টিকা পাবে 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 12,20,000 শিশু। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমিয়েছে কিছু কোম্পানি। ব্যবসায়ীরা প্রস্তাব দিলেও জনগণকে স্বস্তি দিতে ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে না সরকার। সচিবালয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষে কথা জানান বাণিজ্যমন্ত্রী। হঠাৎ সারা দেশে ভোজ্য তেলের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। দোকানে দোকানে ঘুরে তেল কিনতে হচ্ছে ভোক্তাদের। কোথাও কোথাও তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে সচিবালয়ে ভোজ্য তেল উৎপাদক ও পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। প্রায় 2 ঘন্টার বৈঠকে ভোজ্য তেল আমদানি, বাজারে সরবরাহ পরিস্থিতি এবং দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকের বিরতিতে বাণিজ্যমন্ত্রী জানান, বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেল কম সরবরাহের সত্যতা মিলেছে। শান্তিনগর এবং কারণ বাজারে গিয়েছিলাম, সেখানে অনেক দোকানদার আমাকে অভিযোগ করেছেন যে রূপচাঁদা এবং তীর
এই দুইটা ব্র্যান্ডের কমতি। এ সময় ব্যবসায়ীদের বোতলজাত তেল লিটারে 12 টাকা দাম বাড়ানোর প্রস্তাবের বিপরীতে সরকারের সিদ্ধান্ত জানতে চাওয়া হয় বাণিজ্য মন্ত্রীর কাছে। মন্ত্রী জানান, জনগণের কথা চিন্তা করে ভোজ্য তেল সহ কোনো পণ্যেরই দাম বাড়ানো হচ্ছে না। যেহেতু ভোজ্য তেল একটা সংবেদনশীল পণ্য, কোনো কারণে এটার বাজারে একটু কমতি হলে আপনারা মনক্ষুণ্ণ হন, ক্রেতারা নাখুশ হন। আমাদের প্রথম প্রায়োরিটি অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো দ্রব্যের মূল্য যাতে না বাড়ে, তো সেটিকে লক্ষ্য হিসাবে নিয়েই আমরা পদক্ষেপ নিব। সরকার নির্ধারিত দর অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম 195 টাকা আর 5 লিটারের বোতলজাত তেলের দাম 955 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। সিন্ডিকেট ভেঙে অল্প খরচে কর্মী পাঠাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাথির আমিন। বলেন, অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। নানা অনিয়ম আর রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের কারণে 2018 সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। তবে দায়িত্ব নেওয়ার পর বন্ধ দুয়ার খোলার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গেল সপ্তাহে মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাথির আমিন। এ নিয়ে রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে মাহাথির আমিন জানান, শীঘ্রই উন্মুক্ত হবে মালয়েশিয়ার শ্রমবাজার। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশের অবস্থান শুনেছেন এবং সেখানে ওনাদের আন্তঃমন্ত্রণালয়ের অনেক প্রতিনিধি ছিলেন। আমরা সেখানে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করবার জন্য ওনার সহযোগিতা চেয়েছি। তিনি নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে, বিশেষত মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। স্বল্প ব্যয়ে ও স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে দুই দেশ একমত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আমরা বিদেশে যাওয়ার প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মাহাথির আমিন। যারা এই মুহূর্তে মালয়েশিয়ায় রয়েছেন সে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, ওনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, যাদের ডকুমেন্টেশন সমস্যা রয়েছে ওনাদেরকে কীভাবে লিগালাইজ করানো যায়, এবং এই বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান তুলে ধরেছি। আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে আরেক নক্ষত্রের পতন। পরপারে ভারতের কিংবদন্তি শিল্পী আশা ভোসলে। বিশ্বজুড়ে সঙ্গীত প্রেমীদের মাঝে শোকের ছায়া। সোমবার শেষকৃত্য। পহেলা বৈশাখ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা নেই বলে জানিয়েছে ডিএমপি। মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 6000 সদস্য। বিকেলে রাজধানীর রমনা পার্কে বর্ষবরণ ঘিরে নিরাপত্তা মহড়া করে ডিএমপি। পরে ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঢাকা মহানগরীকে 9টি সেক্টর ও 14 সাব সেক্টরে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা, ড্রোন সহ থাকবে নানা নজরদারি। রমনায় বৈশাখের অনুষ্ঠান শুরু হবে ভোর 6:30টায়। চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল 9টায়। সন্ধ্যা 6টার মধ্যে শেষ করতে হবে অনুষ্ঠান। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে রিয়ালে টোল দিতে হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর কথা জানান ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার। যদিও ইসলামাবাদ সংগ্রাম ব্যর্থতার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে দুপক্ষ। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সঙ্গে টানা 21 ঘন্টার উচ্চ পর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় ইসলামাবাদ ছাড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বিমানে ওঠার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। জেডি ভান্সের মন্তব্যের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, বেশ কিছু ইস্যুতে দুই দেশ সমঝোতায় পৌঁছালেও 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে। পাকিস্তানে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যদিও কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। আর ডেপুটি স্পিকার হাজি বাবেই সাফ জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতেই থাকবে। প্রণালীতে জাহাজ চলাচলে এখন থেকে রিয়ালে টোল দিতে হবে বলেও জানান এই রাজনীতিবিদ। এদিকে হরমুজ প্রণালীতে টোল দেয়া নিয়ে ইরানের ঘোষণার পর পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুরো প্রণালীটির মুখ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ সংলাপের পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ হয় পুতিনের। এ সময় একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মস্কো মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান রুশ প্রেসিডেন্ট। রাহানুল রানা, সময় সংবাদ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখা যাবে না। নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দল না আসলেও ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পিসিবি টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফর্মেটেই কিন্তু একটা চ্যালেঞ্জ সবসময় যে কোনো দেশকেই দেয়। তো সেই হিসাবে নিউজিল্যান্ড সিরিজটা হালকাভাবে নেওয়াটা যাবে না, কারণ যেহেতু আমাদের হোম সয়েলে খেলা, আমাদের পয়েন্টগুলি খুব দরকার আছে। এখানে হালকাভাবে চিন্তা ভাবনার কারণ ওরা অনেকগুলি খেলোয়াড় কিন্তু পরিবর্তন করে এসেছে। ওদের রেগুলার যে খেলোয়াড়রা আছে ওদেরকে অলমোস্ট বেশ কিছু পরিবর্তন করে এনেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সেনাবাহিনী কোনো দল, ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী বাহিনীকে আরও শক্তিশালী করার ঘোষণা। নিশ্চিত হবে বিডিআর হত্যার বিচার। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশুর। নতুন ভর্তি 1250। ঢাকাসহ 4 সিটিতে টিকাদান শুরু 20 এপ্রিল থেকে সারা দেশে। ডেঙ্গু নিয়েও সচেতনতার আহ্বান মন্ত্রীর। এবং হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল দিতে হবে রিয়ালে। ইরানের সিদ্ধান্তের পর প্রণালী অবরোধের ঘোষণা ট্রাম্পের। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় পাল্টাপাল্টি দোষারোপ। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনার, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।